রোহিণী রোহিণী যা করেছে, যেটা করেছে, যে অন্যায়টাই করেছে, সেটা তো তোকে ভালোবেসে করেছে, তোকে পাওয়ার জন্য করেছে। দেবদীপ বা শাবনাম রোহিণীকে কি অপমানটাই না করেছে, কিন্তু তবুও তো ওই তোকে গেছে, ছুটে গেছে তোকে নিয়ে আসতে এবার, নয় কি? ওরা দুজন খুব ভালোভাবে সংসার করছে, নিজেদের মতন করে ভালো আছে। তুই পারিস না রোহিণীর সঙ্গে মন দিয়ে ভালোবেসে সংসারটা করতে, ভালো থাকতে? একবার রোহিণীকে ক্ষমা করে দিয়ে ওকে একবার সুযোগ দিয়ে দেখ না। তোরা দুজন যদি ভালো থাকিস তাহলে আমরাও তো ভালো থাকতে পারি। তোরা রোজ এই একটা ঝগড়া করছিস, ঝামেলা করছিস, সেটা কার ভালো লাগে বলতো? আমাদের ভালো লাগে? দাদা ভাই, আমার শরীরটা না সত্যি খুব খারাপ লাগছে রে। আমাকে একটু আমার ঘরে যেতে দিবি প্লিজ? চল আমি তোকে দিয়ে আসছি, কিন্তু তুই আমার কথাটা একটু ভেবে দেখিস। দেখবো, ভেবে দেখবো। তোমাদের কথাই তো ভেবে এসেছি এতদিন, তোমাদের কথাই চিরকাল ভেবে এসেছি। মার কথা, তোমার কথা, ওর কথা ভেবে ভেবেই তো আজকে আমার এই অবস্থা। এই দেখো না, আজকে শেষ বেলা এসে দাঁড়িয়েছি আমি তোমাদের কথা ভেবেই। আগামী দিনেও তোমাদের কথাই ভাববো আমি, তোমাদের কথাই চিন্তা করব, তোমাদের কথাই শুনবো। কি আর করবো বলো? আমার যে আর কোনো উপায় নেই, তোমাদের হাত থেকে তো আমি মুক্তি পাবো না। কিন্তু তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে আমার ট্রিটমেন্টটা যেরকম দেবদীপ করছিল তেমনি ওই যাতে আমার ট্রিটমেন্টটা করে। ও যেভাবে করছিল ঠিক তেমন ভাবেই যেন ও ট্রিটমেন্টটা কন্টিনিউ করে। সেখানে তোমরা দয়া করে কোনো বাধা সৃষ্টি করো না গো, প্লিজ। কোনো বাধা দিও না। ঠিক আছে, দেবদীপ যেমন ট্রিটমেন্ট করছে করুক, ফাইন, কিন্তু একটা সেকেন্ড ওপিনিয়ন যদি নিই তাহলে তো মহাভারত অশুদ্ধ। ঠিক আছে যশ, তুমি যখন চাইছো দেবদীপ তোমাকে দেখবে, দেবদীপই দেখবে, ওই তোমার ট্রিটমেন্ট করবে, ঠিক আছে? আর আন্টি শোনো না, আমি একটা কথা ভাবছিলাম, ও তো অসুস্থ এখন, ওকে যখন আমরা বাড়িতেই রাখবো ঠিক করেছি, আমরা বরং একজন প্রফেশনাল নার্স বা আয়া কাউকে অ্যাপয়েন্ট করি, তাহলে ওর ঠিক মতো যত্নটা হবে, টাইমে ওষুধ খাওয়ানো, খাওয়া দাওয়ার খাওয়ানো। শাট আপ! শাট আপ রোহিণী! তুই আর একটা কথাও বলবি না, একটা কথা বলবি না তুই। আমার ভালো মন্দ নিয়ে তোকে ভাবতে হবে না। আর খেতে পারছি না। খেতে পাচ্ছি না মানে? এখনো অর্ধেকটাও শেষ হয়নি যশ। এত ওষুধ খাচ্ছ, তার সাথে তো খাবারটা খেতে হবে, খাও। প্লিজ প্লিজ, জোর আর জোর করো না প্লিজ। আমি সত্যি বলছি, আর খেতে পারছি না। তুমি তো একজন ডাক্তার, এরকম অবুঝের মতো করলে কি করে চলবে যশ? দেবদীপ ঠিকই করেছে। শোনো না যশ, সত্যি তো
একজন প্রফেশনাল কেউ হলে তোমার ভালো করে যত্ন করতে পারবে, সেটা ভালোই হবে, এটাও ঠিক বলেছে রোহিণী। তোমার তো অনেক চেনা জানা আছে, তুমি বরং কাউকে দেখো না। হ্যাঁ, আমি দেখবো তাহলে। আমি খোঁজ খবর নিচ্ছি, চেষ্টা করছি যাতে কাল থেকে জয়েন করতে পারে এমন ব্যবস্থা করতে। কেন বাড়িতে এত লোক থাকতে বাইরের লোক আসবে কেন? যদি যশের দেখাশোনা করতেই হয়, তুমি তোর মা কঙ্কনা, তুমি তো বলেছিলে যে একজন সন্তান তার মায়ের কাছে সব থেকে বেশি ভালো থাকে। তাহলে তুমি দায়িত্ব নাও দেখাশোনার, নাও তুমি দায়িত্ব। আমি তো নেবই, নিতেই পারি, কিন্তু প্রফেশনাল কেউ একজন থাকলে আরো ভালোভাবে দেখতে পারবে, তাই জন্য বলেছি। আর বাইরের কেউ আসা মানে তার উপর পুরোটা ছেড়ে দেবো তেমনটা তো নয়। ওভারঅল আমরাই দেখাশোনা করবো। ফুল কাকু, আমার কিন্তু যশের দায়িত্ব নিতে কোনো অসুবিধে নেই, আমি পারবো। আমরা বাড়ির সবাই যশের দায়িত্ব নিতে পারি, আমাদের কারোরই কিন্তু কোনো প্রবলেম নেই মহুয়াদি। বিষয়টা সেটা নয়, একজন প্রফেশনাল কেউ আসলে সে বেস্ট পসিবল কেয়ারটা দিতে পারবে যশকে। তাই জন্যই প্রফেশনাল কারোর কথা বলা হচ্ছে বা ভাবা হচ্ছে। থাক, থাক, আমাকে নিয়ে কারো ব্যস্ত হতে হবে না। বাবা, আমি তোমাকে একটা কথা বলছি। আমি না আমার রুমে আমার ঘরে একটু একা থাকতে চাই। হ্যাঁ, এটুকু লিবার্টি কি আমি আমার বাড়িতে পাবো? হ্যাঁ নিশ্চয়ই। চ, তুই আয় আমার সঙ্গে, আয় আস্তে আস্তে আয়, আয়। শবনম, আসছি আমি। বলছি, যশ ও বাড়ি ফিরে যাওয়ার পর ফোন করে খবর নিয়েছিলে? না। হঠাৎ করে এভাবে চলে গেল, কেমন আছে, কি করছে, ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা? শোন, একবার তোমার খাওয়া হয়ে গেলে আঙ্কেলকে একবার ফোন করে দিও, ফোন করে ওষুধগুলো বুঝিয়ে দিও, আর বলো যে চিন্তা না করতে, আমরা এর মধ্যেই যাব, যশকে দেখতে যাব। ঠিক আছে। কি হলো অপরাজিতা? দুপুরে কিছু খাওনি, এখনো খাচ্ছ না, খাওয়া নিয়ে বসে আছো। কি হয়েছে তোমার? খাচ্ছি তো। আমরা তো বোকা নই অপরাজিতা, যে যা বলবে তাই বিশ্বাস করব। কিছু যে হয়েছে সেটা কিন্তু বুঝতেও পারছি। বুঝতেই যখন পারছো তখন জিজ্ঞেস করছো কেন বাবা? অপরাজিতাকে কোন কথাটা বলতে পারবো, কোনটা পারবো না, সেটা কি তুই ঠিক করে দিবি বাবু? তোমরা তো বুঝতেই পারছো মা, ওর মনটা একটু খারাপ, ওকে ওর মতো থাকতে দাও না প্লিজ। কি বলছিস বাবু? আমরা কি ওকে ওর মতো করে থাকতে দিই না? তাই যদি হতো তাহলে কি আমরা ওর এক্স হাজবেন্ডকে এখানে অ্যালাউ করতাম? নে তুই খা।
আমরা তো যশকে উইলিংলি ভালোবেসে এখানে রেখেছি। তুই ও ট্রিটমেন্ট করছিস, তুই তো দিনরাত এক করে ফেলেছিস। তুই অপরাজিতাকে বললি ছুটি নিয়ে বাড়িতে থাকতে, যাতে ও যশের সেবা করতে পারে। ও তাই করলো। এরপরও তুই বলবি যে আমরা ওকে ওর মতো করে থাকতে দিচ্ছি না? দেখ, রোহিণী এ বাড়িতে এসে আমাদেরকে যা নয় তাই বলে অসম্মান করলো, আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত চিৎকার করে কথা বলেছে, আজে বাজে কথা বলেছে যে পাড়া প্রতিবেশী সবকিছু শুনতে পেয়েছে। আমাদের মানটা কোথায় থাকলো? কিন্তু দেখ, এটা নিয়ে কিন্তু তোর বাবা একটি কথাও বলেননি। শুধু জিজ্ঞাসা করেছে তোমার কি হয়েছে, আর তাই নিয়ে তুই আমাদের এতগুলো কথা শোনালি। আমি কোনো কথা শোনাচ্ছি না মা, আমি শুধু তোমাদের বলছি ওকে আজকের দিনটা ওর মতো করে থাকতে দাও। কেন? আজকে কি? আজকে কি তোমরা জানো না? জানলে নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম না। দেখো, তোমরা জেনেও না জানার ভান করলে তো কিছু করার নেই। যশ এখানে ছিল আর অপরাজিতাও দেখাশোনা করছিল। রোহিণী হঠাৎ করে এভাবে এসে যশকে এখান থেকে নিয়ে চলে গেল। যশ জানে যে মানে ও বাড়িতে গেলে ভালো থাকবে না, ও এখানে থাকলে শরীরটা ভালো থাকবে। আর স্বাভাবিকভাবেই যেহেতু এভাবে চলে গেল হঠাৎ করে, অপরাজিতা ওর দেখাশোনা করছিল, ওর মনটা তো খারাপ হবেই। কি বাবা, তাই না? ওর মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তাই তো? না, স্বাভাবিক নয়। ও যদি সারাদিন যশের কথাই ভাববে, যশকে নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে ও তোকে বিয়ে করতে গেল কেন? আমি তোমাকে আগেও বলেছি অপরাজিতা, যেটা পিছনে ফেলে রেখে এসেছো সেটাকে ভুলে যাও। অতীতকে আঁকড়ে ধরে পড়ে থাকলে বর্তমানের উপরে এফেক্ট পড়বেই। দেখো, কারোর কিছু হলে খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। তোমারও খারাপ যেমন লাগে, আমাদেরও খারাপ লাগে। যশের জন্য যশের বাবা মা আছে, স্ত্রী আছে, বাড়ির আরো আরো লোক আছে, তারা নিশ্চয়ই যশের কথা ভাববে। কিন্তু তুমি যদি যশের কথা ভেবে এখন খাওয়া দাওয়া বন্ধ করে দাও, আমাদের কেমন লাগে বলো তো? বা দেবদীপের কেমন লাগে? বাবু তো সাধ্যমতো তোমার পাশে থেকেছে, সেটাকে তো তোমার অ্যাপ্রিসিয়েট করাই উচিত, তাই না? আমি জানি আমি যা করছি ঠিক করছি না। দেবদীপ বলেই হয়তো পুরোটা মেনে নিচ্ছে। আসলে মা, আসলে বাবু বলেই তুমি সুযোগটা নিতে পারছো। দেখো, বাবু তোমাকে সুযোগ দিচ্ছে, তুমি সুযোগ নিচ্ছ, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। শ্বশুর শাশুড়ির সামনে অন্তত একটু স্বাভাবিক থাকার চেষ্টা করো। আমরাও তো সবসময় সবকিছু মেনে নিতে পারছি না অপরাজিতা। তুমি একটা ব্যাপার বুঝো, তোমার এক্স হাজবেন্ডের সমস্যা, তোমার এক্স শ্বশুর বাড়ির সমস্যা, সবকিছু কাহা তো মানা যায় বলো তো? তোমার ওই শ্বশুর বাড়ির সমস্যা এখানে এসে পড়লে এই বাড়ির পরিবেশটা নষ্ট হয়, সেটা তো কাম্য নয়। মা, তুমি এভাবে ভাবছো কেন? আর কেনই বা ওর সাথে এরকম ব্যবহার করছো? বাবু, তুমি তো এরকম না মা। মানে
তুমি আর বাবা আমাকে সবসময় শিখিয়েছো যে মানুষের পাশে থাকতে, মানুষকে নিয়ে চলতে, মানুষের পাশে দাঁড়াতে, সাহায্য করতে। তাহলে আজকে তোমরা এরকম কেন কথা বলছো? আমি তো আগে কখনো তোমাদেরকে এভাবে দেখিনি, এভাবে কথা বলতে শুনিনি। তোমরাই অপরাজিতাকে এরম ভাবে ভাবছো, এরম ভাবে বলছো। ও কি করবে মা? মানুষের মনের উপর তো কারোর হাত থাকে না, কন্ট্রোল থাকে না। তুমি চুপ করো না দীপ্তি। কেন এভাবে কথা বলছো বাবা মায়ের সাথে? ওনারা তো আমার সাথে কথা বলছে, আমাকে বলতে দাও। আমার কাছে যেটা অন্যায় মনে হয় আমি সবসময় সেটার প্রতিবাদ করি। এটা তো নতুন কিছু নয়। দেখ বাবু, তোর মা তো অন্যায় কিছু বলেনি। অপরাজিতা জীবনের সঙ্গে তোর জীবন এখন জড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে সবসময় যদি যশ এসে পড়ে তাহলে সেটা তো ঠিক নয়। আর যশের জায়গাটা অপরাজিতা তোকে দিয়েছে, অন্তত দিতে চেয়েছে বলেই এই বিয়েটা সে করেছে। এখন যদি যশকে সে ভুলতে না পারে তাহলে তো এই ডিসিশনটা আরো অনেক পরে নেওয়া উচিত ছিল। এইভাবে তো সংসার করা যায় না। দেখ, সব বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, কিন্তু অপরাজিতা যেটা করছে সেটা তুই আর কতদিন অ্যাকসেপ্ট করবি বলতো? একটা সময় তো তোরও ক্লান্তি আসবে, আর এগুলো বাবা মা হয়েও তো আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না।